এই ঘটনা হুগলির বৈকুণ্ঠপুর নামে এক গ্রামের। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। বৈকুণ্ঠপুর এলাকার মাঠটা অনেক বড়। তারই পাশে একটা ছোট্ট গ্রামে ছিল এক বড় চৌধুরীদের পুকুর। তার পাশেই ছিল একটা বড় কদম গাছ। এই বিরাট কদম গাছটা থেকে নেমে এসেছে একটা দোলনা। এরপর থেকেই ঘটনা শুরু। রাতের আকাশে গোল থালার মতো ঝকঝকে পূর্ণিমার চাঁদ উঠেছে। চারিদিকে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে যেন এক ভয়ের পরিবেশ। রাতের জ্যোৎস্না ভরা আকাশের নিচে সেই দোলনায় দোল খাচ্ছে এক কিশোরী মেয়ে। সেই মেয়েটি দোলনায় দোল খেতে খেতে সে তার নিজের মনেই বিড়বিড় করে একটা ছড়া বলতে থাকে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইকে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। চাঁদ উঠেছে। ছড়াটা গাইতে গাইতে মেয়েটি খুব আনন্দে দোল খায়। চারিদিকে চাঁদের আলোয় কি সুন্দর রমরমা পরিবেশ। সোনামণির বিয়ে। আচমকা তার পিছন থেকে তার নাম ধরে কারা যেন ডেকে উঠল। ওই দেখ সোনামণি, ওইখানে বসে আনন্দে দোল খাচ্ছে, আর আমরা চারিদিকে ওকে খুঁজে বেড়াচ্ছি। আচমকা তার পিছন থেকে তার নাম ধরে কারা যেন ডেকে উঠল। সোনামণি পিছনে ঘুরে দেখে এগুলো তো সব তার সই। তারপর তার সইদের মধ্যে একজন বলল, এই সোনামণি, আজ যে তোর বিয়েরা, খানিক বাদে তোর বর আসবে, আর তুই আজকে রাতেও এখানে এসে দোল খাচ্ছিস। সোনামণি একটু হেসে তার সইদের দিকে তাকিয়ে বলল, কি আর করব বল, এই গাছই যে আমার সেই ছোট্টবেলা থেকে সাথী, তাই ছেড়ে যেতে মন চায় না রে। তাছাড়া আজকে রাতটা কাটলেই তো আমি আমার বরের সাথে চলে যেতে হবে এই গ্রাম ছেড়ে আর এই গাছ ছেড়ে। আর কি আমি এখানে আসতে পারবো বল? তাই আমার খুব কষ্ট হচ্ছে, একে ছেড়ে যেতে মন চাইছে না রে। সোনামণির এরকম ছোট্ট বাচ্চাদের মতো কথায় একটু রেগে গিয়ে বলল তার সই বাসন্তী, এই যে নে শোনো, বোকাদের মতো কথা। এই গাছ তোকে কি সুখ দেবে শুনি? আসল সুখ তো দেবে তোর বর, সোহাগ আদরে ভরিয়ে দেবে তোকে, দেখবি। কথাগুলো শেষ করে সবাই মিলে হাসিতে মেতে ওঠে। তাদের মধ্যে থেকে চম্পা বলে উঠল, থাম থাম, অনেক হাসি তামাশা হয়েছে, এবার বাড়ি চলো সবাই, না হলে যে বাড়ির লোক চিন্তা করবে যে। এই বলে সবাই মিলে সেখান থেকে গ্রামের পথ ধরে নানা রকম গল্প করতে করতে বাড়ি যেতে লাগল। তারপর চুপিসারে সোনামণি এসে ঘরে ঢুকে পড়ল। সেখানে তার জন্য সবাই অপেক্ষা করছিল, এবং সে একটু হাসি হাসি মুখে লজ্জা পেয়ে বিয়ের কোণে সাজতে বসে পড়ল। তারপর বেশ অনেকটা সময় অতিক্রম হয়ে বিবাহলগ্নের সময় এসে গেল। পুরোহিত মশাই অধৈর্য হয়ে উঠে সোনামণির বাবার দিকে গেল। তারপর সোনামণির বাবাকে বলল, কি হে চণ্ডীচরণ, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, ওই তোমার জামাই আর বরযাত্রীর দল এখনো তো এসে পৌঁছলো না, ব্যাপারটা কি, ভালো করে একটু দেখো। সোনামণির বাবা চণ্ডীচরণ বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আমি লোক পাঠিয়েছি, ব্যাপারটা আমি দেখছি, কোথাও আবার কোনো বিপদ হলো নাকি। এই বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে গেল। তারপর এক ছেলে ছুটে হাঁপাতে হাঁপাতে আসে, চণ্ডীচরণের সামনে এসে দাঁড়িয়ে বলল, একটা সমস্যা হয়ে গেছে গো কাকা, সমস্যা হয়ে গেছে। তোমাদের জামাই মানে বর এই বিয়ে করবে না বলছে। তার নাকি বিয়ের আগে কোনো এক মেয়ের সাথে পীড়িত ছিল, সে বাড়ির লোকের চাপে পড়ে সোনামণিকে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন সে নাকি বাঁকা কথা বলছে, সে নাকি জীবন সঙ্গিনী হিসাবে ওই মেয়েকেই বিয়ে করবে, সোনামণির সাথে জোর করে বিয়ে দিলে সে আত্মহত্যা করবে বলেছে। এই শুনে চণ্ডীচরণ কাঁদতে কাঁদতে বলল, এ কি হয়ে গেল ঠাকুর, আমার এই মা মরা একা মেয়েটা কি
লগ্নভ্রষ্ট হবে ঠাকুর। তুমি কি দেখতে পাও না? এটা দেখার আগে আমার মরণ হলো না কেন ঠাকুর? মরণ হলো না কেন? তার পাশ থেকেই এক ভদ্রলোক বলে উঠল, কেঁদো না, মাথা ঠান্ডা করে কাজ করো চণ্ডীচরণ, মাথা ঠান্ডা করো। তুমি তো জানো লগ্নভ্রষ্টা নারী আমাদের সমাজে থাকতে পারে না। একবার হলে গ্রামবাসীরা তাদের গ্রাম থেকে এক ঘরে করে দেয়া হয়। তাই একটু ভেবে দেখো কি করা যায়। তোমার ভালোর জন্য বলছি। তারপর এত কান্নাকাটির আওয়াজ আর হট্টগোলের কারণে বাইরে অনেক লোক জড়ো হলো। সোনামণিও বেরিয়ে এলো তার বাবার কাছে। সোনামণি, সে তার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। সেও সংসার করবে, কারো বাড়ির বউ হবে, পরিবার নিয়ে সুখে